সিস্টেম তৈরি করবে, অনেকগুলো চেইন মিলে কি করবে, সিস্টেম তৈরি করবে। এখন এদের কাজ কি? এদের কাজ হলো ওই যে আমাদের NADH2 যে তৈরি হয়েছে, NADH2 এটা হলো ডলার কোষের মধ্যে যে আমাদের গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, এগুলো সবার মধ্যে দিয়ে যে NADH2 তৈরি হয়েছে এবং FADH2 তৈরি হয়েছে, এদেরকে ট্রান্সফার করবে কিসে? তাদেরকে ট্রান্সফার ATP, মানে এটা হচ্ছে অনেকটা এর সাথে কল্পনা করা যায়, এটাকে অনেকটা ব্যাংকের সাথে কল্পনা করা যায়। ব্যাংক কি করে? ব্যাংকের মধ্যে ডলার দিলে কি হয়, টাকা চলে আসে না? দ্যাট মিন্স NADH2 এখানে ঢুকবে, এখান থেকে সে কি হিসেবে বেরিয়ে আসবে, ATP আকারে বেরিয়ে আসবে। এর জন্য এবং এখানে অবশ্যই এই ইলেকট্রন প্রবাহতন্ত্র চলার জন্য অক্সিজেন লাগবে। আমরা বলতেছি দেখেন ফার্স্টে কি হয়, ফার্স্টে হলো আমরা বলছিলাম যে এই পোরশনটা, নিচের পোরশনটা হলো ম্যাট্রিক্সের অংশ, আর এটা হলো বহিঃপ্রকোষ্ঠ। এই যেটা হলো বহিঃপ্রকোষ্ঠ, এটা বহিঃপ্রকোষ্ঠ, আর এটা হলো অন্তঃপ্রকোষ্ঠ। একটা হলো বহিঃপ্রকোষ্ঠ আর একটা অন্তঃপ্রকোষ্ঠ। কথা বোঝা গেছে? এটা হলো বহিঃপ্রকোষ্ঠ, এটা হলো অন্তঃপ্রকোষ্ঠ। আর এই বহিঃপ্রকোষ্ঠ যেটা, বহিঃপ্রকোষ্ঠ, এটা হলো অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠের মধ্যে ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, স্পেস। আর অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে কোনো স্পেস নাই, ম্যাট্রিক্স আর কি। আর এই বহিঃপ্রকোষ্ঠের যে ফাঁকা জায়গাগুলো আছে এটারও ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা কি? যে প্রথমে একটা NADH2 সে কমপ্লেক্স 1 এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সে তৈরি করে NAD, আর ওই যে একটা হাইড্রোজেন যেটা, এটা বের হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, দ্যাট মিন্স এই হাইড্রোজেন বের হয়ে গেল। হাইড্রোজেন যে বের হয়ে গেল NADH2 থেকে হয়ে গেল NAD, এটা জারণ না বিজারণ? বিজারণ না? NADH2 থেকে NAD তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিজারণ, জারণ, 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 জারণ না? জারণ। তাহলে জারণ হচ্ছে এখানে যে জারণ হলো, তো এখানে কি হবে, হাইড্রোজেন চলে গেল, আর যে আরো দুইটা ইলেকট্রন তৈরি হয়েছে না, হাইড্রোজেন তো প্রোটন আকারে চলে গেছে, দুইটা ইলেকট্রন যে আছে, এই দুইটা ইলেকট্রন সে কমপ্লেক্স 1 থেকে যাবে কোথায়? কমপ্লেক্স 1 থেকে 2 তে যাবে। এই কমপ্লেক্স 1 থেকে 2 তে যাওয়ার জন্য এখানে কি আছে, Q10 নামক একটা, Q10 লেখা আছে না? হ্যাঁ, ইউবি কুইনন, নাম কি? ইউবি কুইনন, এর নাম হচ্ছে ইউবি কুইনন। কিউ মানে ইউবি কুইনন, বা এটারে Q10 ও বলা যায়, ইউবি কুইনন। এটার নাম কি? ইউবি কুইনন নামক একটা ক্যারিয়ার আছে। এই ক্যারিয়ার দিয়ে কি হয়, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এই যে ক্যারিয়ার যেটা আছে, এই ক্যারিয়ার যেটা কি করে, ওই ইলেকট্রনটারে নিয়ে যায় কোথায়, কমপ্লেক্স 1 থেকে নিয়ে যায় 3 তে, 3 থেকে যায় 4 এ, 4 থেকে যায় কোথায়, এই 4 এ যখন আসে, এই 4 এর এখানে অক্সিজেন থাকে। ওই যে আমরা যে অক্সিজেনটা নিছি, এখানে তো ম্যাট্রিক্স, এখানে তো ম্যাট্রিক্সের অংশ আছে, ম্যাট্রিক্সের অক্সিজেন এখানে অবস্থান করতেছে। সে অক্সিজেন কি করবে, ওই দুইটা ইলেকট্রন যেটা, এই দুইটা ইলেকট্রন যেটা যাচ্ছে, এই দুইটা ইলেকট্রনকে সে গ্রহণ করবে, এবং হাফ মোল অক্সিজেন এবং পানি, হাইড্রোজেন, প্রোটন, দুইটা প্রোটন, এরা কম্বিনেশন করে তারা পানি তৈরি করবে, H2O। দুইটা ইলেকট্রন, ওই দুইটা ইলেকট্রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। অক্সিজেন কি প্লাস হিসেবে আছে? হ্যাঁ, অক্সিজেন প্লাস দেওয়া আছে। অক্সিজেন, এখানে তো হাফ অক্সিজেন কি দেয়া আছে, H2O। যাই হোক, মূল কথা হলো এখানে আমি শর্টকাটে বুঝাইতেছি, এখানে পানি তৈরি হলো, আর এট দ্য সেম টাইম এই যে এখানে কি হবে, এই যে এখান থেকে যখন এখানে আসবে, এখান থেকে কিছু হাইড্রোজেন বের হয়ে যাবে, ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন কিছু হাইড্রোজেন বের হয়ে যাবে। স্যার হাইড্রোজেন গুলো কি এরকম আগে, হ্যাঁ, মানে এই যে এখান থেকে ভেতরের স্তর থেকে চলে যাবে বাইরের স্তরে, 7টা করে কি হাইড্রোজেন থাকবে নাকি? হ্যাঁ, 7টা, ওইরকম একটা হিসাব আছে, আমি বলতেছি সব। তাহলে এখান থেকে হাইড্রোজেন কিছু বের হয়ে যাবে। যখন হাইড্রোজেন বের হয়ে গেল তখন কি হবে, তখন এর ভেতরে যে হাইড্রোজেনের যে পরিমাণ ছিল, এখানে হাইড্রোজেন পরিমাণ বেশি বেড়ে গেল না, তাহলে এখানে একটা কি হবে, এখানে একটা ভোল্টের পার্থক্য তৈরি হবে, এখানে একটা ভোল্টের পার্থক্য তৈরি হবে। মানে প্রতিবারই এই কমপ্লেক্স 1 থেকে 2 তে যখন যাবে, 2 থেকে 3 তে যখন যাবে, প্রত্যেকবার এখান থেকে হাইড্রোজেন ভেতর থেকে বাইরে চলে যাবে, ম্যাট্রিক্সের ভেতর থেকে বাইরে চলে যাবে। যখন বাইরের দিকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে বাইরের প্রকোষ্ঠ, মানে এই যে এখানে
অনেক বেশি হাইড্রোজেন, বাইরের প্রকোষ্ঠে অনেক হাইড্রোজেন, ভেতরের প্রকোষ্ঠে কম হাইড্রোজেন, তাহলে কি হবে? তাহলে এখানে ভোল্টেজ তৈরি হবে। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এই হাইড্রোজেন ইচ্ছা করলে আবার এই দিকে ঢুকতে পারবে। পারবে না। কেন পারবে না? কারণ এটা পুরোটাই হলো মেমব্রেন দ্বারা আটকানো। কিন্তু এই একটা জায়গা শুধুমাত্র এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্র শুধু খালি। দ্যাট মিন্স ওর আসার একটা মাত্র জায়গা আছে, সেটা হলো এটিপিএস এর ভেতর দিয়ে আসতে পারবে, আর কোনো জায়গা থেকে এসে আসতে পারবে না। তাহলে হাইড্রোজেন যখন বের হয়ে গেল অ্যাক্টিভ প্রসেসে, মানে সক্রিয় প্রসেসে বের হয়ে গেল, বের হয়ে যখন গেল এখানে বাইরের প্রকোষ্ঠে হাইড্রোজেনের পরিমাণ বেশি, ভেতরের প্রকোষ্ঠে হাইড্রোজেনের পরিমাণ কম, তাহলে একটা বিভব তৈরি হইল। এই বিভবের কারণে, এবং ওর শুধুমাত্র জায়গার রাস্তা কোনটা? এটিপি সিনথেসিসের ভিতর দিয়ে জায়গা। যখন হাইড্রোজেন গুলো এর ভেতর দিয়ে যখন ঢুকে, তখনই কি হয়? তখনই এই একটা মেকানিক্যাল শক্তি পায়। যখন হাইড্রোজেন ভিতর দিকে ঢুকবে সে এরকম করে করে মুভমেন্ট পায়, একটা রোটেশনাল ফোর্স সে লাভ করে। এই রোটেশনাল ফোর্স বা মেকানিক্যাল শক্তিটাকে কাজে লাগে, সে সাথে সাথে কি করে? সে এটিপির সাথে ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে ফেলে। ওর কাজই হচ্ছে এটা। এই যে মেকানিক্যাল শক্তি, এই তাহলে বিভব শক্তি থেকে মেকানিক্যাল শক্তি গেল। এই মেকানিক্যাল শক্তিটাকে কাজে লাগে এটিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত করে এটিপি তৈরি করে। এটা হলো আমাদের খেলা শেষ। কথা হলো যে হিসাব করে দেখা গেছে যে একটা ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে একটা NAD2 থেকে যতগুলো হাইড্রোজেন বের হয়ে যায়, ওই ততগুলো হাইড্রোজেন যখন আবার এটিপি এর ভিতর দিয়ে যখন ঢুকবে, তখন 3টা এটিপি তৈরি করবে। আগে 3টা ছিল, এখন বলে 2.5টা, 2.5। বা 3টা জেনে রাখবেন যে এবারে যে 3টা তৈরি করবে, কয়টা? 3টা এটিপি তৈরি করে। এর জন্য আমরা বলি যে একটা NAD2 সমান কত? 3টা এটিপি। এর কথা হলো যে FADH2 থেকে কম তাহলে তৈরি হবে, মাত্র তৈরি হয় 2টা। ও তৈরি হচ্ছে 3টা, ও তৈরি হচ্ছে 2টা। মনে রাখতে হবে যে FADH2 সে যুক্ত হয় কতর মধ্যে? 2 এ। হ্যাঁ, কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হয়। তো 2 এর সাথে যদি যুক্ত হয় তাহলে সে একটা স্টেপ কম পাচ্ছে। সে কমপ্লেক্স 2 থেকে যায় সরাসরি চলে যায় 3 তে। তাহলে 1 থেকে 2 তে গেল, এখানে একটা যে ধাপ হইলো, তাহলে ও কিন্তু একটা ধাপ কম পাইলো না FADH2, কারণ FADH2 NADH2 যুক্ত হচ্ছে কমপ্লেক্স 1 এর সাথে, আর FADH2 যুক্ত হচ্ছে কোথায়? কমপ্লেক্স 2 তে। তাহলে এক ধাপে মানে সামনে থেকে শুরু করছে, যার জন্য কি হয়? এই যে প্রত্যেক ধাপে যে হাইড্রোজেন গুলো বের হইতেছে, কম পরিমাণ হাইড্রোজেন বের হবে, আর ওই কম পরিমাণ হাইড্রোজেন যখন যাবে তাহলে কম এটিপি বের হবে। এটা হচ্ছে মূল মেকানিজম। তাহলে বর্ণনাটা লিখে ফেলেন যে ইলেকট্রন ট্রান্সফার চেইন একটি একক প্রোটিন এবং 3টি মাইক্রোপ্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। হেডলাইন দিয়ে লেখেন ইলেকট্রন প্রবাহতন্ত্রের বর্ণনা। ইলেকট্রন প্রবাহতন্ত্রের বর্ণনাটা লেখেন। তাহলে আমরা ফার্স্টে কি বললাম? ট্রান্সপোর্ট চেইন। এটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। লেখেন যে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আগে লিখে নিই। অন্ত আবরণে সম্পন্ন হয়, লেখেন যে এই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA এবং ক্রেবস চক্রে উৎপন্ন NADH2, এই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH2 এবং গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA এবং ক্রেবস চক্রে উৎপন্ন এই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA এবং ক্রেবস চক্রে উৎপন্ন NADH2 এবং FADH2 থেকে ATP উৎপন্ন করে। তারপর লেখেন যে ইলেকট্রন প্রবাহতন্ত্রের শেষ গ্রহীতা হলো অক্সিজেন। ইলেকট্রন প্রবাহতন্ত্রের শেষ গ্রহীতা হলো অক্সিজেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা MCQ, এটা স্টার দিয়ে লেখেন যে ইলেকট্রন প্রবাহতন্ত্রের ইলেকট্রনের শেষ গ্রহীতাকে অক্সিজেন, এটা মনে রাখতে হবে। ইলেকট্রন প্রবাহতন্ত্রের ইলেকট্রনের শেষ গ্রহীতা,
ইলেকট্রনের শেষ গ্রহীতা হলো অক্সিজেন। লেখেন যে অবাধ শোষণে অক্সিজেন থাকে না। অবাধ শোষণে অক্সিজেন থাকে না, তাই অক্সিজেনের অভাবে NADPH2 এবং FADH2, অক্সিজেনের অভাবে FADH2 এবং NADPH2 এবং NADPH2 জারিত হতে পারে না। ফলে কম পরিমাণে এটিপি উৎপন্ন হয়। ফলে ইলেকট্রন প্রবাহতন্ত্র বন্ধ থাকে। মানে আমরা কেমিস্ট্রিতে একটা কথা পড়ছিলাম ক্লাস 7-8 থাকতে বা 9-10 যে যেখানে জারণ ঘটে সেখানে কি হয়? বিজারণ। জারণ বিজারণ কি হয়? একই সাথে ঘটে। এবং আমরা পড়ছিলাম যে ইলেকট্রন কখনো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। একজন ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই একজন গ্রহণ করতে হয়। তাহলে চিন্তা করেন যে যদি ইলেকট্রন ত্যাগ করলো কেউ, মানে NADPH2 গিয়ে সে ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তাহলে অবশ্যই ওকে নেওয়ার জন্য একজন কি লাগবে? রিসেপ্টর লাগবে না? রিসেপ্টরটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি না থাকে তাহলে এই পুরা চক্রটা বন্ধ হয়ে গেলে FADH2 কোনো কাজে লাগবে না, NADH2 ওদের কাজে লাগে না। এর জন্য ওদের শুধুমাত্র অবাধ শোষণে মানে গ্লাইকোলাইসিসে 4টা ATP তৈরি হয়, তার মধ্যে 2টা ব্যবহৃত হয়। আমরা ছোটবেলায় মানে 9-10 পড়ছিলাম যে 4টা ATP তৈরি হয় অবাধ শোষণে, 2টা ব্যবহৃত হয়। 4টার মধ্যে কয়টা? 2টা ব্যবহৃত হয়। তাহলে নিট কত থাকে? নিট 2টা থাকে। তাহলে অবাধ শোষণে কয়টা ATP উৎপন্ন হয়? 2টা ATP। তাহলে কথা হলো যে সবাধ শোষণ আর অবাধ শোষণের মধ্যে পার্থক্যটা তাহলে কি? পার্থক্যটা হলো অক্সিজেন নাই। তো অক্সিজেন না থাকার কারণে কি হয়? NADH2 কোনো কাজে আসে না। NADH2 যদি কাজে না আসে, দ্যাট মিনস NADH2 থেকে যে ATP তৈরি হবে এই প্রক্রিয়াটা বন্ধ, কারণ অক্সিজেন নেই। অক্সিজেন আমরা জানি অক্সিজেন হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন নিতে পারতেছে না, NADPH2 যাইতে পারবে না এখানে। এর জন্য ওদের কম পরিমাণ ATP উৎপন্ন হয়। আচ্ছা লেখেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হলো একটি একক প্রোটিন এবং 3টি মাল্টিপ্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। যা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত। মাইটোকন্ড্রিয়ার কোথায় অবস্থিত? ইনার মেমব্রেনে অবস্থিত। এই নামগুলা কমপ্লেক্স 1। আচ্ছা লেখেন যে মাল্টিপ্রোটিন, কি বললাম? মাল্টিপ্রোটিন 3টা, একটা একক প্রোটিন আর 3টা মাল্টিপ্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত। এটি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত, আমরা জানি, মানে অন্ত আবরণে অবস্থিত। দেখেন কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এর মধ্যে কমপ্লেক্স 2 হলো একটি পেরিফেরাল প্রোটিন। কমপ্লেক্স 2টা হলো পেরিফেরাল। এই দেখেন, এর জন্য তো পরে কোথায় লিখছি? নিচের দিকে দিছি না? ওই যে আমরা বলছিলাম ইন্টিগ্রাল প্রোটিন। হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিন যেন কি করে? দুই পাশে টাচ করে, তাই না? আর পেরিফেরাল হচ্ছে যে কোনো একটা সাইডে থাকে। এই জন্য বলছে যে কমপ্লেক্স 1, 2, 3, 4 এর মধ্যে কমপ্লেক্স 2 হলো পেরিফেরাল প্রোটিন, বাকি সব মাল্টিপ্রোটিন। মাল্টিপ্রোটিন। দেখেন ইউবিকুইনন বা কিউটেন বলে, এটার নাম কি? কিউটেন অথবা ইউকিউ লেখেন। ইউকিউ হলো একটি শাটল।
ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল আছে জানেন? শাটল। শাটল বুঝেন না? এই শাটল নাম শুনছেন কখনো? না নাম শুনেন না? ছোট ছোট রেলগাড়িকে বলে শাটল। ওদের ক্যাম্পাসটা অনেক বড় তো, ওদের হ্যাঁ, শাটল চলে, শুনছি ভিতর দিয়ে আছে। ছোট ছোট শাটল চলে। বলছে তো। শাটল শাটল মানে কি, ছোট ছোট মানে গাড়ির মতো আর কি। ওরা কি করে, ইলেকট্রন গুলাকে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এটা থেকে এটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে, এটা হলো শাটল। দেখেন কি বললাম, ইউকিউ হলো একটি শাটল যা এক কমপ্লেক্স থেকে অন্য কমপ্লেক্সে ইলেকট্রন পরিবহন করে। এর অনেক কাহিনী আছে, এখানে অনেক কিছু লেখা আছে। মাথা ঘুরে ঘুরে। ইলেকট্রন ইলেকট্রন পরিবহন করে। তাহলে লেখেন এছাড়াও সাইটোক্রোম, এছাড়াও আর কি আছে, সাইটোক্রোম সি, এছাড়া সাইটোক্রোম সি আরেকটি শাটল। এটা আবার কোনটা? সাইটোক্রোম সি আরেকটা শাটল যা দুই মেমব্রেনের খালি জায়গায় থাকে। এই আগেরটা কি লিখছেন, ইউ কিউ কি করে, ইউবিকুইনন কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2 থেকে 3 তে নিয়ে যায়। এটা ঠিক মতো লিখছেন তো, মনে ভুল লিখছেন সবাই। কমপ্লেক্স 1 থেকে 3 তে অথবা 2 থেকে 3 তে নিয়ে যায়। কমপ্লেক্স 1 2 থেকে 3 তে নিয়ে যায়। হ্যাঁ, 1, 2 থেকে 3 তে নিয়ে যায়। 1 থেকেও 3 তে নিয়ে যাবে, আবার 2 থেকেও 3 তে নিয়ে যায়। এটা কে করে, ইউকিউ করে। ইউকিউ এর কাজটাকে ইউবিকুইনন। আর লেখেন যে কমপ্লেক্স সাইটোক্রোম আরেকটি শাটলের নাম কি, সাইটোক্রোম সি, যা দুটি মেমব্রেনের খালি জায়গায় অবস্থান করে। এটি কমপ্লেক্স 3 থেকে 4 এ ইলেকট্রন পরিবহন করে। তাহলে 3 থেকে 4 এ পরিবহন করবে কারা, সাইটোক্রোম সি করবে। সাইটোক্রোম সি, এগুলা আমাদের বায়োকেমিস্ট্রিতে ছিল ফার্স্ট ইয়ারে, এগুলো ছিল, এগুলো আবার ফার্স্ট ইয়ারে করতে হবে না, এত জটিল করে পড়ে না, সিরিয়াস। এখানে যত রুল লিখছে মোটামুটি এগুলাই, এগুলাই। চান্স পেলে কি হয়, অনেক পড়তে মানে লাভ নাই, আলটিমেটলি এমবিবিএস ও পাস করলাম, হোয়াট উইল হ্যাপেন। তারপরে আবার কি করতে হবে, এফসিপিএস করতে হবে। এফসিপিএস করলে তারপরে কি হবে, লাভ নাই, কারণ কি আমার রুগী লাগবে অনেকগুলো। তারপরে কি করলাম, টাকা পয়সা কামাইলাম, তারপরে কি হলো, তারপরে এখন খাইতে পারতেছি না, অনেক টাকা পয়সা, বাট সময় নাই, এত মানে সুখ করার কোনো সময় নাই, অনেক বেশি। জীবনটা এরকম, এটা মানে আলটিমেট ওই যে নদীর এপারেতে সারে নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মনে হচ্ছে যে মেডিকেলে যারা পড়ে বা এ করে যারা, তারা কত কত না কত আজায় আরামে আছে। তারপরে সেখান থেকে আবার কি হবে, আবার যে ডাক্তার একটু মোটামুটি লেভেলের দেখে, আর যে ডাক্তার প্রতিনিয়ত ওই রুগী দেখে, একজন মনে করে সে তো কোটি কোটি টাকা কামায়, কিন্তু উনি আবার টাকা কামাইতে গিয়ে দেখা যায় নিজের তো মানে সময়ই নেই, নিজেরই সময় নেই, ফ্যামিলিতে সময় দিতে পারতেছে, কোনো কিছু কাল্টিভেশন নেই, নিজস্ব ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন আছে আসল, এটাই মনে রাখতে হবে। কমপ্লেক্স 1 এবং কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 টু কমপ্লেক্স 4, তাহলে আমরা কি বললাম, এর মধ্যে কি আছে, ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্যে কি থাকে, কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1, 2, 3, 4 থাকে, এবং লাস্টেরটা হলো এটিপি সিনথেসিস। আর কমপ্লেক্স এর মধ্যে 3টা হলো ইন্টিগ্রাল প্রোটিন, একটা হলো পেরিফেরাল প্রোটিন, যেগুলো একটা পেরিফেরিতে থাকে। আর 1 থেকে 3 তে যাওয়ার জন্য কি লাগবে, ইউবিকুইনন। আবার 2 থেকে 3 তে ইলেকট্রন যাওয়ার জন্য ইউবিকুইনন লাগবে, কিন্তু 3 থেকে 4 এ যাওয়ার জন্য লাগবে ইলেকট্রন ক্যারিয়ার শাটল, নাম কি, সাইটোক্রোম সি। আচ্ছা, এখন তারপর লেখেন যে আচ্ছা NADPH2 লেখেন, NADPH2 কমপ্লেক্স 1 এ যুক্ত হয়। NADPH2 আসলে এটার মধ্যে ওই যে আমরা পড়ছিলাম মনে আছে, আসলে NADPH2 যেটা বলি এটা আসলে ঠিক না, এটা কি আকারে বলতে হবে, NADH+H+,
দ্যাট মিন্স এখানকার হাইড্রোজেনটা ফ্রি অবস্থায় থাকে, কিন্তু এখানকার হাইড্রোজেনটা এর সাথে লাগানো থাকে, এই জন্য বলা হয় NADH প্লাস কমপ্লেক্স একটা A প্লাস। হ্যাঁ, NADH আমরা শুদ্ধ ভাষায় যদি বলি তাহলে বলবো NADH প্লাস H প্লাস, বাট অনেক সময় শর্টকাটে বলি NADH2। লেখেন যে NADH কমপ্লেক্স 1 এ যুক্ত হয়ে কমপ্লেক্স 1 এ যুক্ত হয়ে NAD প্লাস প্লাস এবং হাইড্রোজেন প্লাস NAD কি বললাম, NAD প্লাস এবং হাইড্রোজেন প্লাস এ পরিণত হয়, NAD প্লাস এবং হাইড্রোজেন প্লাস এ পরিণত হয়। NADP না NADH প্লাস H প্লাস NAD প্রথমে বলতে প্রথমে হলো কি NADH, যেটা এই NADH টা যুক্ত হবে কতর সাথে কম, আমরা এখানে NADH2 তো লিখছি, এটার শুদ্ধ ভাষায় লিখলে NADH প্লাস H প্লাস আর কি। এটা ফার্স্টে NADH2 যুক্ত হয় কোথায়, কমপ্লেক্স 1 এ, কিন্তু FADH2 যুক্ত হবে কোথায়, কমপ্লেক্স 2 তে। কমপ্লেক্স টু দেখেন কিন্তু তারপর লেখেন যে FADH2 কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হয়, FADH2 কমপ্লেক্স 2 এর সাথে যুক্ত হয়ে FAD প্লাস, হ্যাঁ FAD প্লাস কমা হাইড্রোজেন প্লাস মানে প্রোটন আর কি, এবং ইলেকট্রনে পরিণত হয়। ইলেকট্রন ইলেকট্রনও ত্যাগ করে, সে কি করে, এবং ইলেকট্রন ত্যাগ মানে ইলেকট্রন ত্যাগ করে। আগেরটাতে আসলে ইয়ে লেখা ছিল NADH2 থেকে কি হবে, NAD থেকে NAD প্লাস হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন, আর একটা ইলেকট্রন লেখেন উপরেটাতে, ইলেকট্রনও লেখেন এবং ইলেকট্রন লেখেন যে ইলেকট্রন ইউবিকুইননের মাধ্যমে, পরেরটাতে দুইটা লেখার পরে তারপরে লেখেন না, মানে 3 নাম্বার প্যারাতে মধ্যে লেখেন যে ইলেকট্রন, আগের যে প্যারাগুলো লিখছেন ওটার নিচে লেখেন যে ইলেকট্রন ইউবিকুইননের মাধ্যমে কমপ্লেক্স 1 থেকে 3 তে, দুটো একসাথে লিখি কমপ্লেক্স 1 আর 2 থেকে হ্যাঁ কমপ্লেক্স 1 এবং 2 থেকে 3 তে পৌঁছায়, এবং কমপ্লেক্স 3 থেকে সাইটোক্রোমের মাধ্যমে 4 এ পৌঁছায়, কমপ্লেক্স 4 এ পৌঁছায়, কমপ্লেক্স 3 থেকে সাইটোক্রোমের মাধ্যমে কমপ্লেক্স 4 এ পৌঁছায়, সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4 এ পৌঁছায়। তারপর লেখেন যে অক্সিজেন এই ইলেকট্রনের শেষ গ্রহীতা হিসেবে কাজ করে, অক্সিজেন এই ইলেকট্রনের শেষ গ্রহীতা হিসেবে কাজ করে এবং দুটি প্রোটন এবং হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে পানি এবং দুটি ইলেকট্রন বিক্রিয়া করে এক অণু পানি উৎপন্ন করে। লেখেন যে
এই কমপ্লেক্সগুলো থেকে হাইড্রোজেন বা প্রোটন, হাইড্রোজেন প্লাস আয়ন প্রোটন ম্যাট্রিক্স থেকে বহির্প্রকোষ্ঠে পৌঁছায়। ফলে বহির্প্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। গ্রেডিয়েন্ট মানে কি? মানে পার্থক্য তৈরি হয়। লেখেন যে এটিপি সিনথেস হলো একটি আণবিক মোটর বিশেষ। এটিপি সিনথেস যেটা SYNTHAS, এটিপি সিনথেস হলো একটি আণবিক মোটর আছে না, মোটরের মধ্যে কি হয়, ইলেকট্রিসিটি দিলে ঘুরতে থাকে না, ও এরকম ঘুরতে থাকে। আণবিক মোটর বিশেষ। লেখেন এর গোড়া, মাথা এবং বোটা রয়েছে। গোড়ার অংশ মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে গ্রথিত থাকে। ওই যে আমরা বলছিলাম যে অক্সিজম, যেটা অক্সিজমের 3টা অংশ আছে না, হ্যাঁ একটা কি এই যেরকম গোটা থাকবে, তারপরে এরকম, গোটা থাকবে, তাহলে এটা হলো বেজ, দণ্ড, আর এটা হলো মাথা, মাথা, আর হলো বেজ, আর এটা হলো গোটা। তাহলে বেজ বা ভিত্তি, তাহলে কি কি অংশ বললাম? গোড়া বা বেজ, আর এটা হলো হেড, আর এটা হলো গোটা বা এটার সাথে কি বলে, এটাই 3টা অংশ থাকে। লেখেন যে গোড়ার অংশ একটি সরু পথ তৈরি করে দেয়। যার মাধ্যমে হাইড্রোজেন প্রোটন চলাচল করে, মুক্তভাবে চলাচল করে। লেখেন হাইড্রোজেন যখন এর মধ্য দিয়ে যায়, তখন এর মাথায় একটি ঘূর্ণন শক্তি উৎপন্ন হয়, যার সাহায্যে এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়।
লেখেন যে হিসেব করে দেখা গেছে একটি NADH2 থেকে যতগুলো হাইড্রোজেন আয়ন নির্গত হয় যতগুলো নির্গত হয় ওই হাইড্রোজেন ATP সিনথেস এর মধ্য দিয়ে যাওয়ার সময় তিনটি ATP উৎপন্ন করে। এটা হচ্ছে দুইটা লেখছে বইয়ের মধ্যে। স্যার ওইটা যে সাইটোপ্লাজম থেকে ম্যাট্রিক্সে যখন যায় তখন NADH থেকে একটা করে ইলেকট্রন মানে এটিপি খরচ হয়ে যায়। হ্যাঁ এটা লিখছে আর কি। এখানে হচ্ছে উদ্ভিদে মাটির সীমাবদ্ধতা কিছু আছে যে ইবিকুইনন পুলে প্রবেশ করে এবং তিনটা নয় এটি উৎপন্ন করে। যাই হোক আমরা দুইটাই জেনে রাখবো। আসলে বাস্তবে হবে আর এটা এক এক বই এক একটা নতুন লিপিং কর্ড একটা বই আছে বায়োকেমিস্ট্রির আন্তর্জাতিক একটা বই আছে নাম হচ্ছে লিপিং কর্ড। ওই লিপিং কর্ডের বায়োকেমিস্ট্রি আর কি। ওই বইয়ের মধ্যে আগের এডিশনে লেখা ছিল 3টা, নতুন এডিশন দিয়ে দিয়েছে 2.5টা না কতটা, এই জন্য 36টা হয়ে গেছে। আচ্ছা নেক্সট, তারপরে তাহলে অক্সিজেন কেন লাগে এটা HW লিখে নিয়ে আসবেন। HW অবশ্য লেখাই দিছি অক্সিজেনের ইম্পর্টেন্স কি, অক্সিজেন কি হিসেবে কাজ করে, বাট ইম্পর্টেন্স কি শ্বাসগ্রহীতা, শেষ গ্রহীতা হিসেবে কাজ করে। আচ্ছা HW লেখেন অক্সিজেনের প্রয়োজনীয়তা, অক্সিজেনের ইলেকট্রন প্রবাহ তন্ত্রে অক্সিজেনের প্রয়োজনীয়তা। ফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের পার্থক্য। ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। আচ্ছা ফটোফসফোরাইলেশন এই জিনিসটা বুঝতে পারছেন এটা কি? এই ক্লাস 9-10 পড়ছেন না? ফটোফসফোরাইলেশন জানেন কই হয়? প্লাস্টিড, গুড, প্লাস্টিডের মধ্যে হয়। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনটা হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে প্লাস্টিডের মধ্যে কিন্তু এই আমাদের দুইটা অঙ্গ আছে। উদ্দীপকে কিন্তু এরকম কোশ্চেন খুব কমনলি আসে যে দুইটা অঙ্গের কথা বলে, একটা অঙ্গের মধ্যে ATP তৈরি হয়, ওটার মধ্যে ATP তৈরি হয়। তো একটার মধ্যে কি হয়, একটার মধ্যে সানলাইটের সাহায্যে হয়, আর একটা হইলো অক্সিজেনের সাহায্যে। অক্সিজেনের সাহায্যেও কিন্তু ATP তৈরি হয়, দিস ইজ কল্ড দ্য অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর সানলাইটের সাহায্যে যদি হয় দিস ইজ কল্ড দ্য ফটোফসফোরাইলেশন। এই জিনিসটা মনে রাখতে হবে, এই দুটো পার্থক্য। ফটো রেসপিরেশন কি আমরা পড়বো, সালোকসংশ্লেষণ যখন পড়বো তখন আসবে, এটা আছে আমরা নেক্সটে পড়বো। এটা যখন সালোকসংশ্লেষণ পড়বো তখন এখানে বলে দেবো, সমস্যা নেই। কারণ হচ্ছে মানে শ্বসনটা আমার জন্য খুব ভালো লাগে, কিন্তু সালোকসংশ্লেষণ যেটা এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আমার জন্য কেমন যেন বিদঘুটে লাগে। আর শ্বসনটা মানে সালোকসংশ্লেষণ অনেক কিছু দিচ্ছে, অনেক ভাস্ট, অনেক এক্সট্রা জিনিস দিয়ে দিস, কিন্তু শ্বসনটা সবার, প্রাণী এবং উদ্ভিদ সবারই শ্বসন হয় এবং শ্বসনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জিডিপি একই জিনিস, গুয়ানোসিন ট্রাইফসফেট এটা একই জিনিস। তাহলে লেখেন যে এখনো গ্লুকোজ থেকে গ্লুকোজ জারিত হয়ে বিভিন্ন উপাদান তৈরির ছক লিখো। ওই যে কোনটাতে কি তৈরি হচ্ছে, কোন ধাপে কি কি উৎপন্ন হয়, এটার একটা ছক আছে। এখনো গ্লুকোজ থেকে সবার শ্বসনে উৎপন্ন উপাদানের পরিসংখ্যান ছক। এটা লেখা থাকবে যে আর এই চিত্রটা নিয়ে আসতে পারেন।
ইলেকট্রন তারা লেখেন ইলেকট্রন প্রবাহ তন্ত্রের চিত্র, ওকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের চিত্র। আরেকটা লেখেন যে অবাধ শোষণে, আরেকটা কোশ্চেন লেখেন যে অবাধ শোষণে কেন মাত্র 2টি টিভি উৎপন্ন হয়, কিন্তু সবাধ শোষণে 36টা বা 38টা টিভি উৎপন্ন হয়। নবীন নবীন আসেনি, নবীন কি বলে, নতুন নতুন যারা সায়েন্সে আসবে 8 থেকে 9-এ যারা আছে এদের বলেন যে জানুয়ারির 1 তারিখে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, থাকলে পাঠিয়ে দিন। আচ্ছা এটা বন্ধ করেন, নিচেরটা নিচে